কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে বিএনপি একটি খুবই সুবিধাবাদী দল? কারণ 2001 সালের নির্বাচনের আগে যে 4 দলীয় জোটের ঘোষণাপত্র সেটি আমি পড়তেছিলাম, সেই 4 দলীয় ঘোষণাপত্রের মধ্যে কিন্তু আপনাদের কখনো মনে হয় নাই জামাতে ইসলামী যুদ্ধ অপরাধী। আপনাদের কিন্তু একবারের জন্য মনে হয় নাই যে জামাতে ইসলামী 71-এর গণহত্যার শামিল করছে। এইবারও যদি জামায়াত, এইবার কিন্তু বিএনপি জামায়াতকে বাইর করে নাই, জামায়াত বিএনপি থেকে বাইর হয়ে গেছে, যদি থাকতো তাহলে আপনাদের কোনো অসুবিধা হইতো না। কিন্তু না, ওকে, আমরা একটু পরে আসি, আমরা একটু অ্যাডভোকেট রাসেলকে শুনে আসি, নাকি আপনি 1 মিনিট বলবেন? আমি একটু পরে, হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয় যে বিএনপি খুবই, আমি আমার কথাটা বলে রেখে, আমার কাছে মনে হয় যে বিএনপি খুবই সুবিধাবাদী দল। এখন এসে জামাতের যেই দোষগুলি তারা বাইর করতেছে, সেই দোষগুলি তো অতীতের দোষ। তারপরে তো মানে যদি দোষও হয়, তারপরে তো বিএনপি তাকে ভালোবাসতে কোনো অসুবিধা হয় নাই। আপনার প্রশ্নটা আমি তুলে রাখলাম, এর পরের সময় আপনি জি আমি আপনাকে প্রশ্ন ছাড়াই আপনি এটি শুরু করেন। ইন দ্য মিন টাইম আমি এই যে লিফলেটটা দেখতেছিলাম, যেখানের মধ্যে খুব খুশি বেগম খালেদা জিয়াকে এবং জনাব মতিউর রহমান নিজামীকে 4 দলীয় জোট ঘোষণার সময়, সেটি আমরা দেখতে পাচ্ছিলাম। যাই হোক, আমি একটু জনাব অ্যাডভোকেট আল মামুন রাসেলকে অ্যাডভোকেট আল মামুন রাসেলের কাছে একটু আসতে চাই। অ্যাডভোকেট রাসেল, আমি জামায়াতের আমিরের ভেরিফাইড ফেসবুক পোস্টে, জনাব ডক্টর শফিকুর রহমানের ফেসবুক পোস্ট থেকে আমি একটু পড়ে শোনাই। সম্প্রতি লক্ষ্য করেছি কেউ কেউ জামাতে ইসলামের প্রতি সংহতি ও সহানুভূতি দেখাতে গিয়ে ভাতৃপ্রতিম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তিমূলক বিভিন্ন মন্তব্য ও লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু করেছেন। আপনাদের প্রতি সবিনয় অনুরোধ রাখতে চাই, সত্যিই যদি আপনারা জামাতে ইসলামীকে ভালোবাসেন তাহলে অনাকাঙ্ক্ষিত এই ধরনের সকল কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন। জামায়াতের মন মতো না হলে সোশ্যাল মিডিয়ায় যে ক্রমাগত আক্রমণ এবং সেই আক্রমণের মধ্যে কোনো শালীনতা, কোনো ধরনের যুক্তি, কিচ্ছু ধারা, এইটাকে আপনি কিভাবে দেখেন, এবং জামায়াতের আমিরের পর, অনুরোধের পর এইটা আসলে থামবে কিনা? অ্যাডভোকেট রাসেল। জি, অসংখ্য ধন্যবাদ খালিদ ভাই এই চমৎকার প্রয়াসে আমাকে যুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট সাখাওয়াত ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং ঠিকানার যারা দর্শক আছে তাদেরকেও অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে খালিদ ভাই, আমি আসলে এটা আমাদের বাংলাদেশের কেন যেন একটা অপসংস্কৃতিতে পরিণত হয়েছে। আপনি শুধু বললেন যে জামাতের বিপক্ষ লিখলে মানুষ গালাগালি করে। আপনি আমার পেজে, আমি যে টকশোগুলোতে রিসেন্টলি টকশোগুলোতে আমি যাচ্ছি, আপনি আমার পেজে দেখবেন মানে শত শত, মানে আমি এমন কমেন্ট আমি নিজেও নিতে পারি না। আমাকে রাজাকারের বাচ্চা, পুরোপুরি রাজাকার, এ মা ধরে বাবা ধরে। এখন আমি এগুলোকে আসলে মানে বাংলাদেশে একটা অপসংস্কৃতিতে পরিণত হয়েছে। আমি এটা বলছি না তারা গালি দিলে আমি তাকে গালি দিতে হবে। কেউ কুকুর আমাকে কামড় দিবে জন্য আমি কুকুরকে কামড় দেবো, আমি এটা কখনো বিশ্বাস করি না। এবং জামাত থেকে আমরা সবসময় এটা বিশ্বাস করি, যারা ইসলামকে ওন করে তাদের জন্য কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায় বলেছে, এবং সূরা আসরের মধ্যে বলেছে যে নিশ্চয় ক্ষতির মধ্যে তারাই, ওয়াল আসরে, সময়ের কসম, ক্ষতির মধ্যে তারাই আছে যারা ধৈর্য ধারণ করেছে, তারা ছাড়া, এবং কল্যাণের পথে মানুষকে ডেকেছে। মানে আপনি ধৈর্য ধারণ করলে আপনি ক্ষতির মধ্যে নেই, এটা আল্লাহ তাআলা একবারে কসম দিয়ে আল্লাহ তাআলা বলেছে। তার মানে যারা ইসলামকে ওন করে, এটা কি জামাত ইসলামে প্র্যাকটিস করা হয়? না না না, আমি আপনাকে হলপ করে বলতে পারি, যারা জামাতের কিছু আছে, জামাতের সাপোর্টার আছে, কিছু আছে জামাতের সাপোর্টার আছে পছন্দ করে, আর কিছু আছে হচ্ছে জামাতের একবারে সরাসরি। জামাতের কিছু আপনি ম্যান পাওয়ারে কিছু ক্যাটাগরিজ আছে, আপনি কর্মী, তাদের হচ্ছে রোকন, কিছু ক্যাটাগরিজ আছে। আমি মনে করি কোনো দায়িত্বশীল জায়গা থেকে কেউ কখনো এটা করে না। যারা পার্সোনালি পছন্দ করে, আসলে আমি একটা কথা বলি খালিদ ভাই, জামাতের ব্যাপারটা হচ্ছে, জামাতের একটা কালেকটিভ হ্যাপিনেস আছে, একটা কালেকটিভ সরোনেস আছে। মানে জামাতের যারা জনশক্তিরা, তারা যদি একজনে, আপনি দেখবেন জামাতের এই রিসেন্টলি গুম কমিশনে একটা আসছে যে জামাতের সবচেয়ে বেশি গুম হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি ফেরত আসছে। তার কারণ হচ্ছে জামাতের যদি সাতক্ষীরাতে কেউ একজন যদি গুম হয়, তাহলে প্রত্যেকটা উপজেলা, জেলা শহরে আপনি যাবেন, যাকে জিজ্ঞেস করবেন জামাতকে ওন করে, সে বলবে যে মনে হচ্ছে যে আমার ভাইকে আমি হারিয়ে ফেলেছি। মানে প্রতিবারটা এত বেশি জোরালো হয়। তার মানে তাদের যে কালেকটিভ হ্যাপিনেসটা একরকম, আবার কালেকটিভ সরোনেস, এই যে কেউ শহীদ হলে সে মনে করে নিজের ভাইকে হারিয়ে ফেলেছি, আবার কাউকে এতে তো কোনো সমস্যা নাই। কিন্তু আমার সমস্যা হচ্ছে কালেকটিভ মিথ্যা কথা বলায়, কালেকটিভ যে জিনিসটা করা হয় না সেই জিনিসটা তারা আরোপ করায়। আমি দেখি যে এই জিনিসটা, মানে আমাকে যদি আপনি রেটিং করতে বলেন, আওয়ামী লীগ ওইগুলি করেছে, এনসিপি ওইগুলি করেছে, জামায়াত ইসলামী সবচেয়ে বেশি করেছে। আমি আপনাকে শুরুতেই বললাম
আমি আপনাকে শুরুতে বলেছি জামাত ইসলামের যখন আনন্দিত হয় সবাই মনে করে আমি সাপোজ জামাত ইসলাম এবার এই এই নতুন বাংলাদেশে আমরা দেখেছি যে যত বড় বড় পোস্ট গুলো আছে, হ্যাঁ, যেমন আমাদের সুপ্রিম কোর্টের বারে সহকারী অ্যাটর্নি জেনারেল বা 150 জন আমরা দেখেছি, তার মধ্যে হয়তো 10 জন থেকে 12 জন হচ্ছে জামাতের, আর বেশিরভাগই বিএনপির। কিন্তু বিএনপির যদি কোনো কিছু মানে অ্যাচিভমেন্ট হয় তাহলে তারা মনে করে পার্সোনালি আমি অ্যাচিভ করেছি, আর জামাতের যদি কোনো একজন সমর্থক যদি অ্যাচিভমেন্ট কোনো কিছু করে তাহলে প্রত্যেকেই মনে করে যে আমি এটা আনন্দটা আমার। এই জন্য জামাতের এই আনন্দের দিক থেকে তারা হচ্ছে কালেকটিভ হ্যাপিনেস, আবার হচ্ছে দুঃখের দিক থেকে তারা কেউ একজন ভাই আহত আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লাগে জামায়াতের কালেকটিভ হ্যাপিনেসের কথা যেটা বলতেছেন সেটা আমি মানিও, কালেকটিভ সরনেসের কথা যেটা মানে দুঃখের কথা যেটা আপনি বলতেছেন সেইটাও আমি মানি। আমি আবারও বলি মানে এতে তো কোনো সমস্যা নাই, কিন্তু আমরা যখন জামায়াতের আমিরের সাথে কথা বলি, আমরা যখন আপনার সাথে কথা বলি, তখন আমরা একরকম প্রকাশ এবং প্রচার পাই। যখন আমরা দেখি যে আপনাদের বিপক্ষে কোনো কথা বললে এই আক্রমণটা কিভাবে আসে, সেইটা আমাদের আরেকটা এটা খালিদ ভাই, এটা কিন্তু সবার ক্ষেত্রে আজকে আপনি যদি আজকের এই শোতে আমি বিএনপির বিরুদ্ধে যতগুলো কথা বলবো, যারা বিএনপির ম্যান পাওয়ার আছে, যদিও ওনারা অন্য কাজে ব্যস্ত, যদি সোশ্যাল মিডিয়া অথবা হচ্ছে যে ভালো কাজগুলো টক শো দেখায়, এত সময় কিন্তু বিএনপির লোকজনের বা বিএনপির ম্যান পাওয়ারের কিন্তু এত সময় নেই। কিন্তু জামাতের এই জায়গাটা ঠিক আছে, তারা হচ্ছে এই যে খালিদ ভাইয়ের একটা টক শো, এই টক শোতে অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু সমালোচনা সংযোজন বিয়োজন হবে, আমার জ্ঞানের গভীরতা বাড়বে, এই জন্য যে আসে এটাকে আপনি তো সাধুবাদ জানানো উচিত যে তারা। আমি আপনাকে পড়ে শোনাই শহীদুল ওনার নাম। কেউ আপনাকে বকা দিলে তাকে জামায়াত মনে করেন এটা একটা স্বপ্নদোষের মতো না ভাই। কেউ আমাকে বকা দিলে আমি তার সাথে এঙ্গেজ হইতে চেষ্টা করি, আমি দেখি তার ফেসবুক পেজে বা তার অন্যান্য সময় সে কি বলে, তো সেই জন্য আমি বুঝতে পারি। এই যে আপনি একটা কথা বললেন, এই কথাটা কি একটা জাতীয় টেলিভিশনে এইটা সরি মানে অনেক মানুষ এটা দেখে, জাতীয় টেলিভিশন না ধরেন, এটা ইয়াতে এটা বলার মতো কথা? আমি এগুলি প্রত্যেকটা কথায় আমি এটা বলতে পারি, আপনাকে এটা আমি বললাম। কেউ আমাকে বকা দিলে আমি তাকে জামাত মনে করি, ব্যাপারটা এরকম না। একদম জামাতের নাম ধরেই, জামায়াতের কর্মীরাই, জামায়াতের লোকরাই দেয়, আমি এটা দেখেও দেখছি। অনেকে বলে কি, আমি বলি অ্যাডভোকেট হেলাল, আমি বলি অনেকে বলে যে এটা বট বাহিনী করছে, কিন্তু বট বাহিনী বলে কিন্তু কিছু নাই। প্রত্যেকটা বটের পিছনে একটা মানুষ আছে না, একটা মানুষ থাকে, মানুষ আছে, অবশ্যই। এখন বিষয়টা হচ্ছে আসলে আমরা মানুষকে সাউন্ডটা বন্ধ হয়ে গেছে না, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা খালিদ ভাই আমরা যেকোনো একটা আইডি আইডেন্টিফাই কিভাবে করি? আমরা আইডেন্টিফাই করি এভাবে যে আইডিটা হচ্ছে প্রোফাইল পিকচারটা কার দেয়া আছে। হ্যাঁ, আমি রিসেন্টলি আফ্রিকা গিয়েছি। আফ্রিকায় একজন আওয়ামী লীগের একজন নেতার সাথে আমার দেখা হয়েছে এই পূর্ব আফ্রিকায়। তো যাওয়ার পর ওনার মোবাইলটা আমি দেখলাম, ওনার মোবাইলে আমি কয়েকটা আইডি দেখলাম যে কোন একটা আইডির মধ্যে হচ্ছে আপনার জামাতের আমিরের, না আমি দেখেছি তার মোবাইলে, আমি দেখেছি। মোবাইল তো একটা ব্যক্তিগত ব্যাপার, বন্ধু না হইলে কাউরে কেউ দেখতে দেয় না। তার ওখানে সাইন ইন করা একটা বিএনপির একটা আইডি আছে আর একটা জামাতের একটা আইডি আছে। আপনি তার মোবাইল কি করে দেখলেন? এটা হচ্ছে তৃতীয় পক্ষ। না মোবাইল কি করে দেখলেন? আমি একই হোটেলে ছিলাম, একই হোটেলে আমরা গল্প করতে করতে সামনে তার মোবাইলটা আপনি দেখেছেন? আমি সাধারণত দেখি না অন্যের মোবাইল এরকম করে। না এটা দেখি না, এটা আমি নিজেও দেখি না। হঠাৎ হচ্ছে সে যে কোনো একটা টক শো আমাকে দেখাচ্ছে, টক শো দেখতে গিয়ে আমি এই জিনিসটা দেখলাম, একটা নোটিফিকেশন আসছে, নোটিফিকেশনটা দেখলাম যে হচ্ছে একটা ছবি দেখা যাচ্ছে, যে ছবিটা আমি দেখতে পেলাম, এই ছবিটা হচ্ছে জামাতের আমিরের ছবি দেয়া আছে। তখনই আমার একটু হলো, আমি মনে করি, আমি প্রথমত হচ্ছে আমি বলছি যে এটা যদি কেউ করে, এটা আমি প্রতিবাদ জানাচ্ছি, এটা করার কোনো ধরনের সুযোগ নেই। আমার মনে হয় অ্যাডভোকেট রাসেলের এই ব্যাপারে অবস্থান আমার কাছে কেন যেন মনে হচ্ছে তৃতীয় একটা পক্ষ, এই যে নিজেদের মধ্যে একটা জুলাইয়ের যারা আছে তাদেরকে একটা ডিসপিউট তৈরি করার জন্য যে কোনো একটা প্রক্রিয়া করতে পারে। কিন্তু কেউ যদি জামাতের পক্ষ থেকে যারা আদর্শিক সংগঠন করে, যারা আদর্শকে ওন করে, আমি মনে করি তারা এটা করলে এটা তাদের সাথে কখনো যাবে না। এটা করলে আমি প্রতিবাদ জানিয়ে রাখলাম। ওকে, আমার মনে হয় অ্যাডভোকেট রাসেল বিষয়টি খুব পরিষ্কার করেছেন। আমি দুইটা একটু পড়ি। ফাহিম শেখ, এই দুজন ব্যক্তিকে আনলে কি আপনার দালালি বন্ধ হয়ে যাবে? আমার জন্য বলতেছেন উনি, সেটা আপনি 6 মাস ধরে আপনাকে মেসেজ করে যাচ্ছি, তারপর আপনি এই দুজন ব্যক্তিকে আনছেন না। একজন হচ্ছেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আর একজন হচ্ছেন ফরহাদ মজার। আমি চেষ্টা করেছিলাম ভাই ফরহাদ মজার বা আব্দুল্লাহ বিন রাজ্জাক, মানে ফরহাদ মজার আব্দুল্লাহ বিন রাজ্জাক বা ওরকম কারোর সাথে বসতে রাজি হন নাই। আমার দালালি বন্ধ হয়ে যাবে এটা নিয়ে আপনি অনেক কনসার্ন আছেন দেখে সেজন্য আপনাকে
ধন্যবাদ। আরেকজন আমাকে প্রশ্ন করেছেন যে আপনি কিভাবে মেপেছেন যে সবার থেকে জামাত শিবির গালাগাল বেশি করে, এটা সমালোচনার জন্যই সমালোচনা করা মাত্র। হইতে পারে ভাই, আমার বিবেচনায় ভুলও হইতে পারে। যাই হোক, অনেকে কিন্তু জামায়াত শিবিরকেও গালাগালি করেন, এই কথাও ঠিক। আর আমি অ্যাডভোকেট রাসেল আপনাকে একটা ছোট ওই প্রশ্নের একটা লেজের জায়গা থেকে একটু আপনি বলতে চাই যে ইসলামী দলগুলো, আপনি একটু জাস্ট আইন কানুন এবং মানে তথ্যের ভিত্তিতে আপনি বলবেন যে ইসলামী দলগুলো একটা আরেকটা মানে সবাই এক প্ল্যাটফর্মে না আসার পেছনে কি কোনো কারণ রয়েছে, নাকি কারণটা স্রেফ রাজনীতি বলে আপনি মনে করেন, মানে পলিটিক্যাল? ধরেন না, আমি মনে করি ধরেন কওমি দেওবন্দি সুন্নিয়াত মাদ্রাসার অস্তিত্ব রাখবে না জামায়াত সরকার ক্ষমতা আসলে, এটা হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ বলতেছেন। অনেক ইসলামিক দল মনে করতেছেন, যেমন জমিয়তে উলামা ইসলামও কিন্তু মনে করতেছে যে জামায়াতরে আসলে ঠিক ইসলামী দলই বলা যাবে না। আপনার কাছে কি মনে হয় যে ইসলামী দলগুলির মধ্যে কি অনেক বেশি পার্থক্য বাংলাদেশে? আমি আসলে খালিদ ভাই, আমি এই জিনিসটা একটু দেখি, কারণ ইসলামকে যারা ওন করে তাদের মধ্যে হচ্ছে, আপনি দেখেন আল্লাহ রাসূল কিন্তু নিজে বলেছেন যে আমার পরবর্তীতে ইহুদিদের যদি 71টা দল হয়, খ্রিস্টানদের যদি 72টা হয়, তাহলে মুসলিম মানে ইসলাম যারা ওন করে তাদের মধ্যে 73টা দল হবে, এভাবে বলেছেন। তার মানে আপনি দেখেছেন আমাদের 4টা মাযহাব আছে, 4টা মাযহাবে 4 রকম। এবং আপনি প্রথম মাযহাব যখন আসছিল হাম্বলি, শাফি, এক একজন মাযহাবের এগেইনস্টে কমপক্ষে 10 থেকে 15টা বই লিখেছে আপনি। এবং কি কেউ কাউকে ইসলাম থেকে বের করে দিচ্ছে শুরুতে, কেউ কাউকে, এবং আপনি যে তাফসিরগুলো গুরুত্বপূর্ণ তাফসিরগুলো আমার মনে হয় যে অ্যাডভোকেট রাসেল আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। জি, তাফসিরে কাশরাফ যখন কাশরাফ সাহেব যখন লিখেছিলেন তখন কিন্তু ওনাকে কাফের ঘোষণা দেওয়া হয়েছিল। এজন্য ইসলামের দলের একটার মধ্যে আরেকজন এটা বলবে, কিন্তু এখন যে কাছাকাছি চলে আসছে, একসময় ইসলামী আন্দোলনও বলেছে, জামাতও ইসলামী আন্দোলনকে বলেছে, ইসলামী আন্দোলনকে জামাতকে বলেছে, কিন্তু এখন যে তাদের মধ্যে যে একটা ঐক্য, আমি মনে করি এটাকে কনফ্লিক্ট থিওরি বলে, দান্দিকতার মধ্যে নতুনত্ব পাবে। আমি এটাকে খারাপভাবে দেখি না, এখন কাছাকাছি চলে আসছে, এখন ঐক্য দেখেন। অবশ্যই আমার কাছে এই যে কাছাকাছি চলে আসছে, এটাই আমাদের দেশের জন্য একটা শুভ লক্ষণ যে তারা কাছাকাছি চলে আসছে। এখন কাউকে তারা আপনাকে প্রশ্নটা করে রাখি, ডক্টর সায়ন্তকে যেমন প্রশ্নটা করেছিলাম, আমি আপনাকে প্রশ্নটা করে রাখছি। আপনি বলছেন বটে কাছাকাছি চলে আসছে, কিন্তু আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি না কাছাকাছি চলে আসা। ভোটের সময়টার ব্যাপারটা এরকম, কিন্তু আপনি 4টা মাযহাব বা মাযহাব ছাড়া যারা আছেন, যারা নিজেদেরকে লামাযহাব বলেন, বা আপনি 73টা উপদল বা দলের কথা যেরকম বললেন, তারা খুব কাছাকাছি চলে আসছে, সেটা আমি দেখি না। এখন ইসলামী দল যদি বাংলাদেশে সরকার গঠন করে, ইসলামী শাসন কায়েম করতে এই দল উপদল এবং একজন আরেকজনকে যে কাফের বলা, এবং সেটা আপনি জানেন বাংলাদেশে বড় বড় মুফতি, বড় বড় মাওলানারাও কাফের বলেন। আমি হেফাজতের ইসলামীর আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরীর কথা বলতে পারি যে মানে তিনি আপনাদেরকে কি বলেন আপনি সেটা জানেন। আমি আরেকজন আলেমের কথা জানি যিনি আরেকটা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা আরেকজন আলেমকে কি বলেন সেটা আপনি জানেন। পরস্পর সেই ক্ষেত্রে আপনারা একটা ইউনিফাইড ইসলামী শাসন ব্যবস্থা কেমনে করবেন সেইটাও একটু আমাদেরকে একটু বলেন। মানে আমি একটু আইন কানুন দিয়ে ব্যাপারটা বুঝতে চাই। আমি একটু ডক্টর সায়ন্তের কাছে যাই। ডক্টর সায়ন্ত, প্রশ্নটা করে রাখছিলাম যে মানে জামায়াতে ইসলামীকে যে আপনাদের এখন এত আমি খারাপ বলবো না, মানে কি জানি এত পরিত্যাজ্য মনে হইতেছে, এত কোনো সময় আপনাদের কাছে এত মুনাফেক মনে হইতেছে, এটা তো আগে কখনো মনে হয় নাই। জামায়াত আপনাদের সঙ্গে থেকে গেলে, বিএনপির সঙ্গে থেকে গেলে তো জামায়াতকে ভালোই লাগতো আপনাদের, মনে হয় আর কি। আমি বিভিন্ন আমিও করেছিলাম, বুঝতে পেরেছি। আমি খুব খোলা মনে একটু বিষয়টা ব্যাখ্যা করি। জি প্লিজ। তার আগে আমি একটা কনফিউশন দূর হলো, সেই জন্য রাসেলকে ধন্যবাদ জানাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা হেফাজত ইসলাম এবং জামায়াত ইসলাম এরা যে একজন এক মাযহাবের ছিল, এবং এখন যারা একজোটে আসছে, দূরত্ব কমে গেছে, এক মাযহাবে চলে আসছে, এটা আমার জানা ছিল না। না, এটা মাযহাবের প্রশ্ন না, কিন্তু মাযহাবের প্রশ্নটা কিন্তু মাযহাবের প্রশ্ন না। না ডক্টর সায়ন্ত, প্রশ্ন কিন্তু মাযহাব নিয়ে না। না, এটা বললেই আমি একটু বলি, অ্যাডভোকেট রাসেল আমি একটু বলি, প্রশ্নটা মাযহাবের একটা এক্সাম্পল বলেছিলাম। না, মাযহাবটা একটা এক্সাম্পল। আচ্ছা ঠিক আছে, আমি এক্সাম্পল আমি কিন্তু উনি বলছেন এটা খুবই সিগনিফিকেন্ট, উনি দেখতেছেন যে এটা কাছাকাছি চলে আসছে, এইটা আমি কাছাকাছি চলে আসছে মনে হচ্ছে তার, যেটা আমারও মনে হচ্ছে, কিন্তু এটা সাময়িক। সেটা এই বিএনপি আর জামায়াতের যে আন্ডারস্ট্যান্ডিং, এবং এই যে কখনো মুনাফিক বলা, কখনো না বলা, এবং এই যে এই ধর্মভিত্তিক দলগুলোর কখনো একে অপরকে ইসলামী না এরকম বলা, আবার কখনো কাছাকাছি চলে আসা, এই সবগুলোই আসলে
স্বার্থ সংশ্লিষ্ট ঐক্য যখন থাকে তখন তারা একে অপরের যে দোষ ত্রুটি আছে সেটা নিয়ে বলে না। যখন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্যাঘাত ঘটে তখন তারা একে অপরের বিরুদ্ধে দাঁড়ায়। এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা ট্রেডিশনাল ব্যাড সাইড। আপনি দেখেন যে 1971 সনে পরাজিত গণহত্যার দায়ে অভিযুক্ত একটা দল, তাদের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের রাজনৈতিক শক্তি তৎকালীন আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা দেওয়া সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করা জেড ফোর্সের অধিনায়ক একজন লোক, তার গড়া দল, তাদের সঙ্গে তো এই জামায়াত ইসলামের ঐক্য হবার কথা ছিল না। দুই দলের দুই সময় ঐক্য হয়েছে। বিএনপির সঙ্গে নির্বাচনী জোট হয়েছে, একসঙ্গে সরকার গঠন করেছে, দীর্ঘদিন ছিল। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে ঐক্য, কৌশলগত জোট বা টেকনিক্যাল অ্যালায়েন্স জামায়াত ইসলামের হয়েছে, যেটা হওয়ার কথা ছিল না। আবার একইভাবে জাতীয় পার্টি একটা পতিত স্বৈরাচার, যাদেরকে 86-তে জামায়াত এবং আওয়ামী লীগ জাতীয় পার্টিকে সার্ভাইভ করাইতে হেল্প করলেও নির্বাচনে গিয়ে 90-এর অভ্যুত্থান কিন্তু সবাই মিলেই ঘটিয়েছে। যাকে আপনার পতন ঘটালো স্বৈরাচার বলে, সেই স্বৈরাচারকে কিন্তু এই জাতীয় এই বিএনপি এবং আওয়ামী লীগ উভয়ই কিন্তু বিভিন্ন সময় জোটে নিয়েছে এবং এই জামায়াত ইসলামী উভয়ের সঙ্গেই জাতীয় পার্টি সহই কিন্তু ছিল। ধর্মভিত্তিক দলগুলো তারা একে অপরকে কাফের ঘোষণা করে, একে অপরকে ইসলামী নয় এরকম আখ্যা দেয়, আবার তারা ঐক্য হয়। এই সমস্ত কিছু একটা পলিটিক্যাল ইকুয়েশনের মধ্যে হয়। এইটা বাংলাদেশের রাজনীতির ব্যাড সাইড। এই দোষে সব দল দুষ্ট। এখন আপনাকে আমি বলি, বিএনপি যখন জামায়াতকে সঙ্গে নিয়েছে, বিএনপি কখনোই বলেনি যে জামায়াত ইসলাম 1971 সনে মুক্তিযুদ্ধে বিরোধিতা করে নাই, তারা বাংলাদেশের বিরোধিতা করেছে এটাও বলে নাই। বলেছে সব সময় বলেছে। না, আমি বলি আপনাকে, সব সময় বিএনপি আওয়ামী লীগ যারাই করুক, জামাতের সঙ্গে যখন জোট করেছে, তারা জামায়াত মুক্তিযুদ্ধে বিরোধিতা করেনি এইটা মেনে নিয়ে ওই সূত্র ঐক্য করেনি। ঐক্য জামাত 1971 সালে মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, সেটা মেনে নিয়েও সময় আপেক্ষিকভাবে তারা রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে বা লাভবান হবার জন্য জামায়াতকে জোটে নিয়েছে। আবার জামায়াতও যেখানে আপনার নারী নেতৃত্ব হারা লাভের জন্য জোটে নিয়েছে, এটা শুনে ভালো লাগলো আর কি। মানে এটাতে বোঝা গেল যে মানে আদর্শ ব্যাপার না, লাভটা ব্যাপার আর কি। না, আমি বলছি তো, বাংলাদেশে এই জামায়াত ইসলাম নারী নেতৃত্ব হারাম এক সময় বলতো না, সেই জামাত খালেদা জিয়ার নেতৃত্ব মেনে তাদের জোটে গেছে। আমি আপনি একই সময় প্রতিনিধিত্ব করি। 90-এর গণ আন্দোলনের সময় আমরা এরশাদকে হটানোর সময় আমরা বললাম পতিত স্বৈরাচার জাতীয় পার্টি এবং জামায়াতে ইসলামীকে কেউ আমরা কোনো জোটে বা কোনো কিছুতে আমরা দেখতে চাই না। এই জিনিসটা প্রথম কে ভাঙলো? বিএনপি ভাঙলো না জামায়াতকে নিয়ে। 91-তে যখন সরকার গঠন করে তখন এটা বিএনপি সবার আগে ভাঙলো না। বিএনপি যখন 96 সালে নির্বাচনে পরাজিত হওয়ার পর যখন 4 দলীয় জোট রূপরেখা বলে, তখন এটার আগ্রহটা বিএনপির ছিল না। আপনি দেখেন, আমি কিন্তু দেখতেছিলাম যে মোটের উপর জামায়াত কিন্তু বিএনপির উপর অসন্তুষ্ট ছিল। জামায়াত বিএনপির উপর অসন্তুষ্ট ছিল নানা কারণে, কিন্তু এই জামায়াতের সঙ্গে একটা অ্যালায়েন্স করার জন্য বিএনপি সবার আগে আসছে। বিএনপি নতুন নেগেটিভ তৈরি করছে এবং বিএনপি কিন্তু জামায়াতকে সঙ্গে নিছে বেশি করে। আপনি নিজে বহু লেখা লিখছেন এই সময়। আমি আপনি শুধু শেষের এই অংশটা দেখলেন। জামায়াতকে বাংলাদেশে রাজনীতি করবার অধিকারটাই ফিরিয়ে দিয়েছে জিয়াউর রহমান। সুতরাং জামায়াত প্রশ্নে বাংলাদেশে যদি বেশি ব্লেম কাউকে করতে হয়, সেটা অবশ্যই বিএনপি। কারণ এইরকম যুদ্ধবিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী একটা শক্তিকে রাজনীতিকে পুনর্বাসন করেছে জিয়াউর রহমান। এখন কথা হচ্ছে ইনক্লুসিভ রাজনীতির স্বার্থে দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার জন্য তিনি করেছিলেন, কিন্তু তার এই করাটা তার দৃষ্টিতে সঠিক মনে হলো, অনেকের দৃষ্টিতে ভুল মনে হতে পারে। আবার পরবর্তীতে এসে 91 পরবর্তী সময়ে যখন সরকার গঠন বা এই যে 91 সালে 18টা আসন জামাত পেয়ে গেল, I personally don't believe যে জামাত নিজের যোগ্যতায় কোন রকম আনঅফিশিয়াল বা ইনফর্মাল আন্ডারস্ট্যান্ডিং না হওয়া সত্ত্বেও বিএনপির সঙ্গে 18টা সিট পেতে পারে। সুতরাং 91 নির্বাচনেও বিএনপির সঙ্গে জামাতের একটা বিহাইন্ড দি স্ক্রিন একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, কোথাও ওই আসন ভিত্তিক সমঝোতা ছিল, এটা অনেকে বলেন। না হলে 18টা সিট জামায়াত ইসলাম পাওয়ার কথা না। ফলে জামায়াতকে বিএনপি বিভিন্ন সময় কৌশলগতভাবে কখনো ফর্মালি ওপেন, কখনো হিডেন
তাদের ঐক্য ছিল এবং জামাতকে বেনিফিটেড করেছে এবং জামাত দ্বারা বেনিফিটেড হয়েছে। আওয়ামী লীগও ঠিক একইভাবে আবার জামাত দ্বারা বেনিফিটেড হওয়ার জন্য তাদেরকে 95-96 সনে তাদের সঙ্গে জোটে নিয়েছে, বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে, আবার নির্বাচনে জামাত 3 সিট পেয়ে কিক আউট হয়ে গেছে, কিক আউট হয়ে আবার বিএনপির সঙ্গে। তার মানে ফলে জামাত বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, চারটা বড় শক্তি, এমনকি কিছু বাম ঘরানার তারাও প্রত্যেকের কেউই যে সত্যিকার অর্থে যে আদর্শিক যে রাজনীতিটা করার দরকার ছিল সেটা বিচ্যুত সবাই জামাতের কখনো করে জামাত করেছে, অবশ্যই জামাত করেছে। সেই উদাহরণটা আমি দেই। জামাত বাংলাদেশে বলেছে, তাদের পক্ষ থেকে বলেছে নারী নেতৃত্ব তারা মানে না, নারী নেতৃত্ব না জায়েজ। সেই নারী নেতৃত্ব মেনে নিয়ে তারা আবার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কখনো, শেখ হাসিনার নেতৃত্বে কখনো রাজনীতি তারা করেছে। কিন্তু জামাত ধর্মের কথা যখন ইনফরমালি বলে তখন একরকম বলে, আবার যখন ফর্মালি বলে তখন আরেক রকম বলে। মানুষের কাছে গিয়ে বলে কিন্তু ডক্টর সায়ন্ত এই জিনিস তো বাংলাদেশের পলিটিক্সে সব সময় আমি দেখে আসতেছি। মানে শুধু জামাতকে আপনি সবার বেলায় বললাম, জামাতকে আপনি বেগম জিয়ার কথা কেন বলেন না? বেগম জিয়ার 1991 সালের আপনি ভাষণের কথা কেন বলেন না? উনি ধর্মকে কার্ড হিসেবে ব্যবহার করছেন, শেখ হাসিনা তো কার্ড হিসেবে ব্যবহার করেনি। উনি বলছেন আওয়ামী লীগকে ভোট দিলে দেশ হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, দেশে শাখা চুরি এগুলি দেখা যাবে। কথা হচ্ছে গিয়ে আমি বিএনপি সমর্থক হয়েও বিএনপি জামায়াতকে নিয়ে বা এই জাতীয় পার্টিকে নিয়ে ভুল করেছে আমার দৃষ্টিতে, এটা আমার ব্যক্তিগত মত, সে কথাটা আমি বলছি। পাশাপাশি জামায়াত কি করেছে, জাতীয় পার্টি কি করেছে, আওয়ামী লীগ কি করেছে, সবকটা বলছি। কিন্তু আপনি আমাকে স্পেসিফিক্যালি বলছেন জামাত করেনি। জামাত করেছে, জামাত তাদের আদর্শ, জামাত তাদের সুবিধা প্রাপ্তির জন্য মুখে যা বলে, অন্তরে যা পোষণ করে, মুখে তা বলে না, মুখে যা বলে কাজে তা করে না। এই প্রমাণ জামাতেরও বারবার দেখা গেছে, বিএনপির দেখা গেছে, আওয়ামী লীগের দেখা গেছে। আমি তো সবার বেলায় বলছি, এককভাবে বেশি কম যাদের সুবিধা বেশি, বড় দল তারা প্রভাবিত বেশি করে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এবং জাতীয় বিএনপির দায়টা বেশি। কারণ আওয়ামী লীগ এবং বিএনপি যদি স্পেস না দিত, এদেশে মুক্তিযুদ্ধ বিরোধী এবং স্বৈরাচাররা দাঁড়াতে পারতো না। ওকে।